হ্যাঁ নিয়ে আসো, এটা পেন ড্রাইভটা নিয়ে আসো। ঠিক আছে, so today we will start a new chapter on diode rectifiers. Basically diode যেগুলা ওটা তো ইউনিপোলার জাংশন ডিভাইস, ঠিক আছে, এক ডিরেকশনে তোমার কারেন্ট ফ্লো করে, হ্যাঁ। আর ওটার মধ্যে বেসিক্যালি ডায়োডের প্রেজেন্টেশনটা হচ্ছে পি টাইপ মেটেরিয়াল থাকে, এন টাইপ মেটেরিয়াল থাকে, দুইটা একসাথে লাগানো থাকে, রাইট। সো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে তোমার কখন কাজ করে, যখন তুমি সাপ্লাই ভোল্টেজে ওই ডায়োডের পি টাইপ সাইডটা তুমি যখন পজিটিভ সোর্সের পজিটিভ এন্ডে লাগাও, আর নেগেটিভ সাইডটা নেগেটিভ এন্ডে লাগালে ওটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কাজ করে। আর যদি সোর্সের ডিরেকশন চেঞ্জ করে দাও তাহলে ওটা রিভার্স বায়াস মোডে কাজ করবে। তো দিস ডায়োড ক্যান অ্যাক্ট অ্যাজ আ ডায়োড রেক্টিফায়ার, হ্যাঁ। তো তোমার যদি কোনো ধরো ইনপুটে তুমি একটা সিগন্যাল দিলা, ঠিক আছে, সাইন ওয়েভ টাইপ, সাইন ওয়েভে তোমার বেসিক্যালি পজিটিভ সাইকেলও আছে, নেগেটিভ সাইকেলও আছে। সো এই ডায়োডকে তুমি ইউজ করে বেসিক্যালি নেগেটিভ সাইকেলের ওয়েভটাকে রেকটিফাই করে পজিটিভ সাইকেলে নিতে পারবে, ঠিক আছে। সো এটা কিভাবে নেওয়া যায় ওইটা বেসিক্যালি এখানে ডিসকাস করা হয়েছে। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে দেখবা লিস্ট দ্য টাইপ অফ ডায়োড রেকটিফায়ার্স, তো এটা সম্পর্কে জানবা, অ্যান্ড দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ওরকম ধরনের রেকটিফায়ার ইউজ করার এগুলা সম্পর্কে পড়বা। তারপর অপারেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড রেকটিফায়ার, এইটা নিয়ে ডিসকাশন হবে এই চ্যাপ্টারে। তারপর লিস্ট অ্যান্ড ক্যালকুলেট দ্য পারফরমেন্স প্যারামিটার অফ ডায়োড রেকটিফায়ার, এটা দিয়ে বেসিক্যালি তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে, কীভাবে পারফরমেন্স প্যারামিটার্সগুলো বের করতে হয় ওগুলো জানবা। তারপর কীভাবে সার্কিট অ্যানালাইজ করতে হয়, হ্যাঁ, অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন ডায়োড রেকটিফায়ার সার্কিটস। সো এই ধরনের ডায়োড রেকটিফায়ার সার্কিট কীভাবে অ্যানালাইজ করবা, আউটপুটে তুমি কী পাবে, ইনপুটে যদি তুমি কোনো একটা সাপ্লাই দাও, সো ওইটা তুমি এই চ্যাপ্টারে পড়বা। তো আরও আছে ডিটারমাইন দ্য ইফেক্টস অফ লোড ইন্ডাকটেন্স অন দ্য লোড কারেন্ট। তো লোড ইন্ডাকটেন্স এখানে অ্যাড করলে লোড কারেন্টে কী প্রভাব ফেলে এটাও তুমি দেখবে এখানে। তারপর ফুরিয়ার কম্পোনেন্টস অফ রেকটিফায়ার আউটপুটস, ফুরিয়ার ট্রান্সফরমেশন তুমি কীভাবে এটাতে অ্যাড করতে পারো ওটাও দেখবো। তারপর ডিজাইন আউটপুট সাইড ফিল্টার ফর ডায়োড রেকটিফায়ার্স। সো আউটপুটের ওয়েভটা হয়তো কোনো জায়গায় তোমার হচ্ছে গিয়ে ডিস্টর্টেড আসতে পারে, তো ওইটা যাতে ডিস্টর্ট না আসে এই কারণে কীভাবে তুমি আউটপুট সাইডে ফিল্টার ইউজ করবা, ফিল্টার ইউজ করে ওই ওয়েভটাকে কারেক্ট করবা, ওই ধরনের সার্কিটও এখানে আছে, ডিজাইন করবা। তারপর ডিটারমাইন দ্য ইফেক্টস অফ সোর্স ইন্ডাকটেন্সেস অন দ্য রেকটিফায়ার আউটপুট ভোল্টেজ। সো এই সোর্স ইন্ডাকটেন্সের যে ইফেক্টটা পড়বে আউটপুট ভোল্টেজ ওয়েভ শেপে, ওটা কী ধরনের হতে পারে আমরা ওটা দেখবো এই চ্যাপ্টারে। চলো সেকেন্ড পেজে যাই। এখানে কিছু সিম্বল দেওয়া আছে। সো এটা অ্যাভারেজ অ্যান্ড আরএমএস ডায়োড কারেন্টের, আউটপুট কারেন্টের, হ্যাঁ, এরকম আরও যেসব প্যারামিটার এখানে ইউজ হবে ওইগুলোর কিছু সিম্বল এখানে আগে থেকে দিয়ে দিয়েছে যাতে তোমরা চিনতে পারো। এনিওয়ে যাতে করার সময় এমনি দেখতে পাবো। সো এখানে ইন্ট্রোডাকশনে বলেছে ডায়োডস আর এক্সটেন্সিভলি ইউজড ইন রেকটিফায়ার্স। তো রেকটিফায়ার সার্কিটে আমরা বেসিক্যালি ডায়োড ইউজ করে থাকি। তো রেকটিফায়ার সার্কিট কি? দ্যাট কনভার্টস অ্যান এসি সিগন্যাল ইনটু ইউনিডিরেকশনাল সিগন্যাল। তার মানে এসি সিগন্যাল তোমার সাইনুসয়েডাল হয়, তাই না? তোমার পজিটিভ হাফ আবার নেগেটিভ হাফ। তো তোমার ডায়োড রেকটিফায়ারটা কি করে, এইটাকে পজিটিভ হাফেই রাখে, পজিটিভ পোর্শনেই রাখে, নেগেটিভ পোর্শনকে উঠিয়ে দেয়। সো এটাকে বলে রেকটিফাই করা। সো এটাই এখানে করা হয়েছে।
A rectifier may also be considered as an absolute value converter. Absolute value converter. ঠিক আছে? So if তোমার supply voltage is an AC input voltage, the waveform of the output voltage V out would have the same shape. তো তোমার যদি ইনপুটে AC তুমি দাও, আউটপুটেও তুমি ওই AC ওয়েভ শেপই পাবা। ঠিক আছে? সো সেম টাইপের ওয়েভ শেপই তুমি আউটপুটে পাবে। বাট দ্য নেগেটিভ পার্ট, যে নেগেটিভ পার্টটা ওটা রেকটিফাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো তোমার যদি ডায়াগ্রাম ইনপুটে তুমি যদি এইরকম সাইনুসয়েডাল ইয়ে দাও, ইনপুটে যদি এরকম দাও, আউটপুটটা বেসিক্যালি এটাকে রেকটিফাই করে দেবে। বুঝতে পারছো? কিন্তু ওয়েভ শেপটা সেম থাকবে। বুঝতে পেরেছো? সো ডিসি হয় না, এসি থাকে। ডিসি বানাতে হলে আমাদেরকে অন্য জিনিস ইউজ করতে হয়, হ্যাঁ, আরএমএস ভ্যালু বের করতে হয়। সো দেখো এখানে কি বলছে, তারপর the waveform of the output voltage V out would have the same shape, but the negative part will appear as the positive value. ঠিক আছে? সো বেসিক্যালি তুমি যদি একটা জিনিসের মড নাও, হ্যাঁ, তাহলে বেসিক্যালি ওটাকে পজিটিভ করে দেওয়া না। মড মানে নেগেটিভ পোর্শনটাকে বাদ দিয়ে পজিটিভ পোর্শনটা নেওয়া, রাইট? সো তোমার এই জিনিসটা অনেকটা ওইরকম ইয়ে করে। So depending on the type of input supply, the rectifier are classified into two types. So inputer উপর ডিপেন্ড করেই বেসিক্যালি এই রেকটিফায়ার দুই ধরনের হয়। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সো সিঙ্গেল ফেজ ইনপুট আছে, থ্রি ফেজ ইনপুট আছে, রাইট? সো এরকম জিনিস আমরা এরকম সাপ্লাই আমরা ইউজ করব। সিঙ্গেল ফেজের জন্য কি হতে পারে, থ্রি ফেজের জন্য কি হতে পারে। দেখো সিঙ্গেল ফেজ রেকটিফায়ার ক্যান বি আইদার আ হাফ ওয়েভ অর আ ফুল ওয়েভ। তো সিঙ্গেল ফেজ যেটা আছে মানে একটা সিঙ্গেল একটা ফেজ, ঠিক আছে? সো ওয়েভ একটা পাওয়া ওখান থেকে, রাইট? সো ওই সিঙ্গেল ফেজ যদি হয় তাহলে রেকটিফায়ারটা বেসিক্যালি হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফিকেশন আমরা করতে পারি এটা। ঠিক আছে? আর কি বলছে, a single phase half wave rectifier is the simplest type, মানে এটা সবথেকে ইজি এটা ডিজাইন করা, but it is not normally used in industrial applications. তো সিঙ্গেল ফেজটা আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে খুব কম ইউজ করে থাকি। For the sake of simplicity, the diodes are considered to be ideal. তো এই যে এখানে আমরা যে সার্কিটগুলো অ্যানালাইজ করব, প্রত্যেকটা ডায়োডকেই আমরা আইডিয়াল ডায়োড ধরে নিই। সিলিকন ডায়োড ধরলে সিলিকন ডায়োডের তো আবার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ আছে, তাই না? সো এই কারণে যাতে ওই ভোল্টেজ মানে ডায়োডটা যখনই কারেন্ট পাস করবে ওটাকে আমরা অ্যাক্টিভ ধরে নেব। ঠিক আছে? সো ওইটার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নাই। মানে সিলিকন ডায়োডে যেমন 0.7 ভোল্ট গেলে তারপর ওটা অ্যাক্টিভ হয়, এটাকে আমরা ধরে নিব যে 0 ভোল্টের একটু উপরে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আইডিয়াল ডায়োড হচ্ছে তাই। By ideal we mean that the reverse recovery time TRR and the forward voltage drop VD are negligible. So এই যে ফরওয়ার্ড ভোল্টেজ যেটা বললাম 0.7 সিলিকন ডায়োডে, সো এখানে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ আমরা ধরছি না, জিরো ধরছি, জিরোর কাছাকাছি ধরছি। ঠিক আছে? অলমোস্ট নেগলিজিবল। দ্যাট ইজ TRR is equal to 0 and VD equal to 0. সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এটা। তো পারফরম্যান্স প্যারামিটার এখানে কি বলছে? পারফরম্যান্স প্যারামিটার্স এখানে দেখো, although the output voltage of a rectifier in figure 3.1a should ideally be a pure DC. ঠিক আছে? ফিগার 3.1a হচ্ছে এটা। এই যে এখানে একটা সাইন ওয়েভ দিয়েছো না, আর এখানে একটা এসি টু ডিসি কনভার্টার আছে। সো এসি টু ডিসি কনভার্ট করে আউটপুটে একটা কিছু দিবে, রাইট?
সো ডিসি ওখানে পাবা। সো তোমার দেখো এখানে বলছে pure DC, the output of a practical rectifier contains harmonics or ripples as shown in figure 3.1b. তুমি যখন একটা সাইনোসয়েডাল ওয়েভকে তুমি যখন এসি থেকে ডিসিতে কনভার্ট করছো, এটা বেসিক্যালি এরকম হয়ে আবার এরকম হয়ে আবার এরকম হয়ে যায়, ঠিক আছে? সো এখানে একটা রিপল থেকে যায় এরকম, ঠিক আছে? সো ওই রিপলটা তোমার বেসিক্যালি তোমার এসি থেকে ডিসিতে কনভার্ট করলে তা থাকে। তো প্র্যাকটিক্যাল রেকটিফায়ার কন্টেন্স হারমোনিক্স অর রিপলস বলে দিছে এখানে, হ্যাঁ, অ্যাজ শোন ইন ফিগার 3.1b। যেমন এই 3.1b তে আউটপুট ওয়েভ শেপটা আঁকিয়েছে, ওই যে ভি আউট যেটা আছে ওই ওয়েভ শেপটা এখানে আঁকিয়েছে। এসি থেকে ডিসিতে কনভার্ট করলে এরকম একটা ওয়েভ শেপ পাও, ওকে? তো এটা কিন্তু তোমার একটা ফ্ল্যাট ডিসি লেভেল না, সো এখানে একটা রিপল আছে। সো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভোল্টেজ আছে তোমার সার্টেন পয়েন্টে। ধরো ডিসি লেভেল বলতে আমরা 20 ভোল্ট একটা যদি কনস্ট্যান্ট ধরে নিই, 20 ভোল্ট মানে একদম সব জায়গায় 20 ভোল্ট, তাই না? টাইমের সাথে সাথে যত যাবে তোমার সব জায়গায় 20 ভোল্ট। বাট এখানে কি হয়, তুমি যদি টাইমের সাথে সাথে দেখো যে বাড়ছে কমছে বাড়ছে কমছে, হ্যাঁ, তো একটা সার্টেন লোয়ার লিমিট থেকে হায়ার লিমিটের একটা রেঞ্জ আছে এটা। তো এই কারণে বেসিক্যালি আমরা ফিল্টার ইউজ করে থাকি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো আর কি বলে এখানে, at the same time it should maintain the input current as, আচ্ছা দাঁড়াও মিস করছি, হ্যাঁ, the rectifier is a power processor that should give a DC output voltage with a minimum amount of harmonic contents. তো এটার মধ্যে কিছু হারমোনিক্স থাকে, হ্যাঁ। At the same time it should maintain the input current as sinusoidal as possible and in phase with the input voltage so that the power factor is near unity. So basically এখানে এই কনভার্টারের মধ্যে তোমার ওই কোনো ফেজ শিফট আমরা কনসিডার করি না, আমরা ইউনিটি ধরে নিই। তার মানে তোমার ভোল্টেজ আর কারেন্টের যে ফেজ শিফট হওয়ার কথা ওইটা জিরো, হ্যাঁ। তার মানে তারা একটার উপর আরেকটা অলমোস্ট একসাথে, হ্যাঁ। তো দেয়ার ইজ নো ফেজ শিফট, তার মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তাদের মধ্যে। At the same time, it should maintain the input current as sinusoidal as possible and in phase with the input voltage so that the power factor is near unity. The power processing quality of a rectifier requires the determination of harmonic contents of the input current, the output voltage and the output current. আচ্ছা, এত কিছু এখন জানা দরকার নেই। So we can use the Fourier series expansion to find the harmonic contents of the voltage and current. তো বেসিক্যালি এই যে ওয়েভ শেপটা পেলাম, হ্যাঁ, এটার যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করতে পারি তাহলে এই যে হারমোনিক্সগুলো এটাতে দেখা যায় ওই হারমোনিক্সগুলো আমরা বেসিক্যালি বের করতে পারি, বুঝছো? মানে একটা সার্টেন টাইমে গিয়ে পিক হচ্ছে না এক জায়গায়, সো এরকম মানে ওয়েভের সাথে সাথে ফ্রিকোয়েন্সির সাথে সাথে তোমার এরকম পিক দেয়, ঠিক আছে? সো ওইগুলোকে আমরা বেসিক্যালি বলতেছি হারমোনিক্স। তো এটা আমরা কীভাবে বের করতে পারি, যদি আমরা এই ওয়েভের ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ঠিক আছে? সো ফুরিয়ার ট্রান্সফর্মও আরেক ধরনের প্রসেস যেটা দিয়ে আমরা এই হারমোনিক্স, এই ওয়েভের হারমোনিক্সগুলোকে আমরা ডিটারমাইন করতে পারি কতক্ষণ পর পর গিয়ে এরকম হবে, হ্যাঁ। সো ওইটাই এখানে বলছে, Fourier series expansion to find the harmonic contents of voltage and currents. The performance of a rectifier are normally evaluated in terms of following parameters. So এই parameters গুলা basically use করা হয়, একটা হচ্ছে output voltage VDC, output load current IDC, the output DC power, হ্যাঁ। তো
তোমার এই আউটপুট ডিসি ভোল্টেজ আর কারেন্ট যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে পাওয়ার পাবো, আউটপুট ডিসি পাওয়ার। সো এই প্যারামিটার্সগুলো আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারি। তারপর রুট মিন স্কোয়ার করতে হলে আরএমএস ভ্যালু বের করতে পারি, ভিআরএমএস যেটাকে বলে, ঠিক আছে। তারপর আরএমএস ভ্যালু অফ দ্য আউটপুট কারেন্ট বের করতে পারি, ভোল্টেজ আর কারেন্ট আলাদা আলাদা করে বের করতে পারি। সো আরএমএস ভ্যালু অফ দ্য পাওয়ারও ইন দ্যাট কেস বের করতে পারবো, আউটপুট এসি পাওয়ার, ঠিক আছে। সো এটার ফর্মুলা হচ্ছে PAC is equal to VRMS times IRMS। এটা করলে তুমি আউটপুট এসি পাওয়ারটা ক্যালকুলেট করতে পারো। তারপর এফিশিয়েন্সি অফ দ্য সিস্টেমও তুমি বের করতে পারবে। কীভাবে? ওই যে ডিসি পাওয়ার যেটা বের করলে না, ওই ডিসি পাওয়ার ডিভাইডেড বাই এসি পাওয়ার। তার মানে তুমি এই যে এইখানে যে ইউজ করেছিলে এই প্রাইমারি সাইড, এটা কি এসি ছিল না ইনপুট সাইডটা, আর এটা হচ্ছে ডিসি। সো এদিকের এসি পাওয়ার, এদিকের ডিসি পাওয়ার। সো এফিশিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করে? আউটপুট বাই ইনপুট না? সো আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার যদি করো, এটা হচ্ছে আমার আউটপুট পাওয়ার। আউটপুটে কি ডিসি পাওয়ার পাচ্ছ, ইনপুটে কি এসি পাওয়ার দিচ্ছ, রাইট? সো এই পিডিসি ডিভাইডেড বাই পিএসি যদি করো তাহলে তুমি এফিশিয়েন্সি অফ দ্য সিস্টেম বের করতে পারবা। সো এটাই বেসিক্যালি এখানে করেছে। পরবর্তী স্লাইডে ওই দেখো এসি পাওয়ার ফার্স্টে বের করে নিয়েছে। এসি পাওয়ার হচ্ছে ভিআরএমএস টাইমস আইআরএমএস। তো ওখান থেকে এফিশিয়েন্সি অফ দ্য রেকটিফায়ার বের করেছে। সো ওইটা কি পিডিসি ডিভাইডেড বাই পিএসি, ওইটা হচ্ছে এফিশিয়েন্সি। বুঝতে পেরেছ? সো আউটপুট বাই ইনপুট। সো ইট শুড বি নোটেড দ্যাট N is not the power efficiency, it is conversion efficiency, which is a measure of the quantity of the output waveform. For a pure DC output, the conversion efficiency would be unity. So basically, তোমার এইটা basically তোমার power efficiency না বলছে, এটাকে বলছে যে এটা কোয়ান্টিটি অফ দ্য আউটপুট ওয়েভ ফর্মটাকে মেজার করার একটা ইউনিট, ঠিক আছে। মানে এটাকে এভাবে ডিফাইন করেছে ওরা। সো বেসিক্যালি এটার এফিশিয়েন্সিটা ওরা বলছে যে ইউনিটি হবে। হ্যাঁ, দেখো দ্য আউটপুট ভোল্টেজ ক্যান বি কনসিডার্ড অ্যাজ কম্পোজড অফ টু কম্পোনেন্টস, যেমন দ্য ডিসি ভ্যালিউ and the AC component or ripple, ঠিক আছে। সো আউটপুট ভোল্টেজে তোমার এগুলো থাকবে। The output voltage can be considered as composed of two components. কোন দুটো কম্পোনেন্ট? একটা হচ্ছে the DC value and the AC component or ripple. তো ওই যে হাই লো আছে, যদি তুমি অ্যাভারেজ করো তাহলে ডিসি একটা ভ্যালু পাবা। সো ওইটা একটা কম্পোনেন্ট। আর আরেকটা হচ্ছে যে রিপল হচ্ছে না, ওই রিপল ভ্যালুগুলাও তুমি এখান থেকে পাবা, দ্য এসি কম্পোনেন্ট অর রিপল। সো ওখান থেকে একটা এসি কম্পোনেন্টও তুমি বের করতে পারবা। সো দ্য ইফেক্টিভ আরএমএস ভ্যালু অফ দ্য এসি কম্পোনেন্ট অফ আউটপুট ভোল্টেজ ইজ, তোমার এখানে ইফেক্টিভ আরএমএস ভ্যালুটাকে এখানে দেখিয়েছে আউটপুট ভোল্টেজের। VAC is equal to root over VRMS square minus VDC square. So এটা করলে তুমি এই ইফেক্টিভ RMS ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবে ভোল্টেজের। হ্যাঁ, তারপর দ্য ফর্ম ফ্যাক্টর এখানে দেখিয়েছে। ফর্ম ফ্যাক্টর হচ্ছে which is a measure of the shape of output value. So FF is equal to VRMS divided by VDC. এখানে মোস্ট অফ দ্য থিং তোমাদেরকে বেসিক্যালি মেমোরাইজ করতে হবে, হ্যাঁ, ফর্মুলাগুলো, কারণ এগুলো দিয়ে অঙ্ক আসে, ওই অঙ্কে তোমার এই ফ্যাক্টরগুলো লাগবে, টার্মগুলো লাগবে। সো এগুলো এখানে তোমাকে মুখস্থ করতে হবে। সো দেখো দ্য ফর্ম ফ্যাক্টর কি,
which is measure of the shape of output voltage. So এটা ওই আউটপুট ভোল্টেজের যে শেপটা ওইটা মেজার করার একটা ফ্যাক্টর। সো FF is equal to ওই VRMS ভ্যালু ডিভাইডেড বাই VDC ভ্যালু। ওটা করলে তুমি এই FF ফ্যাক্টরটা পাবা, ফর্ম ফ্যাক্টর। আর রিপল ফ্যাক্টর কিভাবে পাবা? এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ দিয়ে ভাগ করলে। ওকে, সো এসি ভোল্টেজ যেটা দিচ্ছ ওটাকে ডিসি ভোল্টেজ যেটা পাচ্ছ ওটা দিয়ে ভাগ করলেই তুমি রিপল ফ্যাক্টর পাবা। সো এই রিপল ফ্যাক্টর পরবর্তীতে আবার দেখো এখানে আরো সিম্পলিফাই করেছে। সাবস্টিটিউটিং ইকুয়েশন 3.4 ওই উপরেরটা VAC যে ইফেক্টিভ RMS ভ্যালু যে বের করছিলাম ওই ভ্যালুটা তোমার এই RF ইকুয়েশনে বসিয়েছে VAC এর জায়গায়। সো ওখানে বসালে তোমার এই ইকুয়েশনটা আসে। এটাকে ইন টার্মস অফ তোমার ফর্ম ফ্যাক্টর লেখা যায়, ঠিক আছে, সাবস্টিটিউট করে। সো RF is equal to root over FF square minus 1, ঠিক আছে। সো এটার সাথে এটার রিলেশন হচ্ছে এটা। আর the transformer utilization factor is defined as এই যে DC পাওয়ার যেটা বের করছো ডিভাইডেড বাই ইনপুটে যে VS টাইমস I যেটা দিচ্ছ প্রোভাইড করতেছো ওইটা হচ্ছে ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর। তারপরে এখানে বের করে দেখিয়েছে পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, তো তোমার পাওয়ার দ্য ইনপুট পাওয়ার ক্যান বি ডিটারমাইন্ড approximately by equating input power with the output AC power. So এখানে পাওয়ার ফ্যাক্টরটা PAC ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে VS টাইমস IS, এই যে সাপ্লাই যেটা দিচ্ছ, সাপ্লাই ভোল্টেজ আর সাপ্লাই কারেন্ট। হ্যাঁ, সাপ্লাই ভোল্টেজ আর সাপ্লাই কারেন্ট। আর ওইখানে যে পাওয়ারটা ছিল এসি সাইডে, ওই এসি সাইডের পাওয়ারটাকে এই যে ইনপুটে যেই ভোল্টেজ আর কারেন্ট দিচ্ছ এটা দিয়ে যদি ভাগ দাও তাহলে তুমি ওই এফিসিয়েন্সিটা পাবা, ঠিক আছে। কতখানি পাওয়ার বেসিক্যালি ডেলিভার হচ্ছে এই জিনিসটা তুমি বের করতে পারবা। ওইটাই করেছে PAC ডিভাইডেড বাই VS টাইমস IS, তাহলে ওই পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে। তারপরে এখানে ক্রেস্ট ফ্যাক্টর আছে CF, which is a measure of the peak input current IS. সো এই যে ইনপুটে যে কারেন্টটা তুমি দিচ্ছ এইটার যে পিক অ্যাম্পলিটিউডটা এটাও তুমি মেজার করতে পারবে এই ফ্যাক্টরটা ইউজ করে। সো মেজার অফ দ্য পিক ইনপুট কারেন্ট অ্যাজ কম্পেয়ার্ড উইথ ইটস RMS ভ্যালু IS। সো এটার যে RMS ভ্যালু আছে ওইটা দিয়ে তুমি যদি এটার পিক কারেন্টটাকে ভাগ দাও তাহলে এই ক্রেস্ট ফ্যাক্টরটা পাবা। তো দেখো এইগুলা বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে পারফরম্যান্স প্যারামিটারস, ঠিক আছে। সো এই পারফরম্যান্স প্যারামিটারগুলো ইউজ করে আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, বাট ফর আ রেকটিফায়ার, হ্যাঁ, রেকটিফায়ার সার্কিটের জন্য। এই দেখো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রেকটিফায়ার সার্কিট, ফিগার 3.2 তে যেটা, এইটাকে আমরা বলে থাকি সেন্টার ট্যাপ, ঠিক আছে। সো সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার, সো ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। সো এখানে কি হয় এই সার্কিট আমি আগেও বুঝিয়েছি তোমাদেরকে। বেসিক্যালি তোমার এই ইনপুট সাইডে এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। সো ইনপুট সাইডে তোমার এসি সাপ্লাই তুমি দিচ্ছ, ঠিক আছে। সো ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ স্টেপ ডাউন করে এখানে আর এখানে দিচ্ছে, ঠিক আছে। সো এখানে ভোল্টেজের কথা বলেছে VS বলেছে না, বুঝা যায়? VS না স্যার VS মানে সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে।
তো তোমার ইনপুটে যা ভোল্টেজ দিচ্ছ ওইটাকে হয় স্টেপ ডাউন অথবা স্টেপ আপ করে তোমার ওই এই সাইডের নেটওয়ার্ক সেকেন্ডারি সাইডে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। সো ওই ভোল্টেজটা ধরে নিলাম যে ভিএস, ঠিক আছে। সো এইখানে ভিএস ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, এখানে ভিএস ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে। সো এটাকে যদি আমি ভিএস ধরি তাহলে বেসিক্যালি এই নাম্বার অফ কয়েলকে ডাবল করে দিলে এখানে আমি ভিএস পাবো, এখানে ভিএস পাবো, ঠিক আছে। তাহলে মাঝখানেটা হলে কি নেগেটিভ থাকবে? হ্যাঁ, মাঝখানেরটা কি নেগেটিভ? মাঝখানেরটা হ্যাঁ, ফর দ্য ফার্স্ট হাফ সাইকেল মাঝখানেরটা নেগেটিভ। দেখো কিভাবে, তোমার প্রথমে তুমি ওয়েভ শেপ কোনটা ইউজ করেছো, ধরো ইনপুটে তুমি একটা সাইন ওয়েভ দিয়েছো, ঠিক আছে। সো এখানে একটা সাইন ওয়েভ তাহলে তুমি পাবা এদিকে। সো ফর দ্য পজিটিভ সাইকেল, এই পজিটিভ সাইকেল তোমার এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে না ক্লকওয়াইজ ডিরেকশনে, সো এই ডায়োডটা অন, ঠিক আছে। আবার এখানে দেখো ফর দ্য পজিটিভ সাইকেল এই ডিরেকশনে যদি কারেন্ট মুভ করে এই ডায়োডটা রিভার্স বায়াস অফ। তাহলে তুমি এই যে এই ডায়োডটা যদি অন হয় রেজিস্টারের অ্যাক্রসে এই ভোল্টেজটা ড্রপ হবে, তাহলে এখানে তুমি ভি আউটপুটে ভিএম ভোল্টেজ পাবা, ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যদি ভিএম হয়ে থাকে এই ভোল্টেজটার মানে এই ওয়েভটার, তাহলে এখানে ম্যাক্সিমাম ভিএম পাবা, তাই না, ফর দ্য পজিটিভ সাইকেল। সো এই দেখো ফর দ্য পজিটিভ সাইকেল এই ওয়েভ শেপটাই এখানে এসছে সেম, ঠিক আছে। আবার ফর দ্য নেগেটিভ সাইকেল, ফর দ্য নেগেটিভ সাইকেল এখন ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট মুভ করছে এই ডিরেকশনে। সো এই ডিরেকশনে যখন কারেন্ট মুভ করছে এটা অফ, তাই না। আর এই ডিরেকশনে যখন কারেন্ট মুভ করছে এটা অন। তো এটা যদি অন হয় তাহলে এইখানের ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে, যেটার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ভিএম, ঠিক আছে। তো এইখানে আমি নেগেটিভ ভোল্টেজ ঠিকই দিচ্ছি কিন্তু আউটপুট তো আমি পজিটিভ মাপতেছি। সো এই ওয়েভটা বেসিক্যালি পজিটিভ হয়ে আসবে। সো এটা রেকটিফাই হয়ে গেল, ঠিক আছে, রেকটিফাই হয়ে গেছে। তারপরে স্যার মাঝখানের ওটা সবসময় নেগেটিভ হিসাবে কাজ করবে? হ্যাঁ, নেগেটিভ হিসাবে কাজ করবে, বুঝতে পারছো। সো এটাই, হ্যাঁ। সো এই কারণে দেখো তোমার দুটো ওয়েভই পজিটিভ অ্যাক্সিসের উপরে, ওই যেই ডাব্লিউটি অ্যাক্সিস আছে ওটার উপরে, নিচে নাই, হ্যাঁ। আর নিচে আরেকটা ওয়েভ শেপ আঁকাইছে, ওইটা তোমাদেরকে জাস্ট সাপ্লাইয়ের ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে দেখাইছে, মানে এই রেজিস্টারের বি ফিগার বিতে কি বলছে এখানে, এটা এরকম দেখালো না। -2 বিএম করে দিয়ে রেখেছে যে, আচ্ছা দেখি তো একটু পড়ে কি বলে। দেখো, a full wave rectifier with a center tap transformer is shown in figure 3.2a during the positive half cycle of the input. ঠিক আছে। So input voltage positive half cycle diode D1 conducts and diode D2 is in blocking condition, মানে off. The input voltage appears across the load, ঠিক আছে। During the negative half cycle of the input voltage, diode D2 conducts while D1 is in the blocking condition, ঠিক আছে। The negative portion of the input voltage appears across the load as a positive voltage. So অতটুকু পর্যন্ত আমরাও বলেছি, তাই না? The waveform of the output voltage over a complete cycle is shown in figure 3.2b. So 3.2b তে ওটা দেখানো হয়েছে। তারপর কি বলছে, because there is no DC current flowing through the transformer, যেহেতু কোনো DC কারেন্ট ট্রান্সফরমারের মধ্যে দিয়ে যাচ্ছে না,
there is no DC saturation problem of the transformer core. So এই কারণে তার কোরের মধ্যে কোনো ডিসি স্যাচুরেশনের কোনো প্রবলেম নাই। দ্য অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ ক্যান বি ডিটারমাইন্ড বাই দিস। সো এখানে তোমার ডিসি ভোল্টেজ যদি তুমি বের করতে চাও, এই যে এই ওয়েভ শেপটা যেটা আসলো, এই ওয়েভ শেপটা যেটা আসলো, সো এইটার যদি তুমি কনস্ট্যান্ট ডিসি লেভেল যদি বের করতে চাও তাহলে কি করবা? এটা ফুল ওয়েভ, তাই না? ফুল ওয়েভের ক্ষেত্রে বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভোল্টেজকে তোমার হচ্ছে গিয়ে 0.318 দিয়ে গুণ করি, ঠিক আছে? আর যদি ফুল সাইকেলই তোমার রেকটিফাই হয় তাহলে 2 দিয়ে আমরা সামনে গুণ করি, মানে 2 ইন্টু 0.318 টাইমস বিএম। ওই 0.318টা কিভাবে আসলো? ওই যে ওই ভিডিসি ক্যালকুলেট করে দেখিয়েছে। সো এইটার অ্যাভারেজ লেভেল কত হবে এটা বের করেছে এখানে। সো একটারটা বের করেছে করে 2 দিয়ে গুণ করে দিচ্ছে, বুঝছো? এই যে 0 টু টি হাফ করেছে না, 0 টু টি হাফ মানে এতটুকু, আবার টি হাফ থেকে টি হচ্ছে এতটুকু। সো 0 টু টি হাফ এটার ভ্যালু বের করেছে করে এই 2 দিয়ে গুণ করে দিয়েছে, বুঝতে পারছো? সো বেসিক্যালি তোমার এটা সাইনোসয়েডাল ওয়েভ না? সো এই দেখো Vn sin ওমেগা টি, Vn sin ওমেগা টি কে ইন্টিগ্রেট করেছে 0 টু টি হাফ, 0 টু টি হাফ, ঠিক আছে? সো এটাকে ইন্টিগ্রেট করে 2 দিয়ে গুণ করে দিলে তুমি অ্যাভারেজ ডিসি লেভেলটা ক্যালকুলেট করতে পারো। ওকে, তোমার টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, টোটাল টাইম পিরিয়ড হচ্ছে ফুল একটা ওয়েভের টাইম পিরিয়ড, দ্যাট ইজ টি। সো ওটা দিয়ে ভাগ দিলে তুমি ওই যে 0.6366 ভিএম না, এইটা হচ্ছে বেসিক্যালি এই সাইন ওয়েভটাকে ডিসি লেভেলে কনভার্ট করার জন্য, ঠিক আছে? একটা স্ট্রেট লাইন পাওয়া এরকম। হ্যাঁ, সো আগে কি সাইনোসয়েডাল ছিল না এরকম? সো এখন একটা স্ট্রেট লাইন পাওয়া বেসিক্যালি এসিকে ডিসিতে কনভার্ট করার জন্য, বুঝতে পারছো? আর এই নিচের পোর্শনে এখানে এই ওয়েভটা দেখিয়েছে কেন এটা আমি ধরতে পারছি না এখন। এটা কেন দেখালো? তো 2 গুণ হয়ে গেছে ভোল্টেজ। আচ্ছা, ওটা পরবর্তীতে তাহলে দেখবো না। সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফুল ওয়েভ সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের কাজ, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি সিঙ্গেল ফেজ, ঠিক আছে? একটা ফেজ, একটা ওয়েভ নিয়ে কাজ করেছি, রাইট? সো সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার এইভাবে কাজ করে, এটা হচ্ছে সেন্টার ট্যাপ। আবার আরেকটা আছে তোমার ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে? এটা যেমন সেন্টার ট্যাপ না, আবার ব্রিজ রেকটিফায়ারটাও কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার। সো এটা এক ধরনের, আর পরবর্তী পেজে দেখবো যে আরেক ধরনের আছে, এই যে এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। সো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে তোমার কি হয় দেখো, ট্রান্সফরমার যেরকম আছে, আর এখানে 4টা ডায়োড আছে, ঠিক আছে? 4টা ডায়োড দিয়ে সুইচিং করে বেসিক্যালি আমরা ওয়েভকে ডিসি লেভেলে উঠাই। ওকে, সো এইটার ইয়েটা এরকম। সো এখানে তোমার পজিটিভ সাইকেলে, এই যে 0 টু পাই, এটা পজিটিভ সাইকেলে দেখো ক্লকওয়াইজে কারেন্ট ফ্লো করছে, তাহলে এদিক দিয়ে ফ্লো করে এদিক দিয়ে যাবে। তো এই টায়ারটা ফরওয়ার্ড বায়াস, তবে এইখানে যাওয়ার পর দেখে যে এই টায়ারটা ইন রিভার্স বায়াস মোডে, তাই না? তাহলে কারেন্ট এদিক দিয়ে ঘুরে এইভাবে আসবে, এভাবে এসে এই নেগেটিভে যাবে। সো ফর দ্য পজিটিভ সাইকেল তুমি এই পজিটিভ ওয়েভ শেপ দেখবে, আর নেগেটিভ সাইকেলে তোমার এটা এখন কাউন্টার ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করছে। তার মানে এই দিক দিয়ে ফ্লো করে এইটাকে সে টার্ন অন করবে, এদিক দিয়ে ফ্লো করে, হ্যাঁ, এইটাকে টার্ন অন করবে, করে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে, ঠিক আছে?
রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে, আর এদিক দিয়ে যখন যাচ্ছে এই ডায়োডটা কিন্তু ইন রিভার্স বায়াস মোড। সো এই রেজিস্ট্যান্স দিয়ে যখন কারেন্ট আসে এটা একদম এই ডায়োডে চলে আসে, এটা ফরওয়ার্ড বায়াসে এসে এখানে মিট হয়। সো বেসিক্যালি এই আউটপুটে তুমি যদিও ইনপুটে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ, আউটপুটে পজিটিভ ভোল্টেজ দেখবা, ঠিক আছে? সো এটাও বেসিক্যালি রেকটিফাই করে দিচ্ছে। ও বুঝতে পেরেছি। এখানে ওই নিচের যেই 2 VM দেখিয়েছে এটা বেসিক্যালি পিক ইনভার্স ভোল্টেজটা দেখিয়েছে। হ্যাঁ, তো তোমার এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারে তোমার বেসিক্যালি পিক ইনভার্স ভোল্টেজ তোমার হচ্ছে গিয়ে ইনপুট ভোল্টেজের 2 গুণ হয়ে যায়, মানে ম্যাক্সিমাম ভোল্টেজের 2 গুণ হয়ে যায়। আর ফুল ওয়েভে তোমার ওই ইনপুট ভোল্টেজের সমানই থাকে, মানে ম্যাক্সিমাম ভোল্টেজের সমান থাকে পিক ইনভার্স ভোল্টেজ। ওকে, সো পিক ইনভার্স ভোল্টেজ কিভাবে বের করতে হয় ওটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। দেখো, তোমার যখন এইটা অন, এটা তো অফ, তাই না? তাহলে এই ডায়োডটা যদি অফ হয়ে যায়, এই ডায়োডের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা তোমাকে বের করতে হয়। সো এটা কিভাবে বের করবা? এখানে হচ্ছে ভিএম সাপ্লাই দিচ্ছ, এখানে হচ্ছে ভিএম আছে। সো এখানে আমি কেভিএল ইউজ করলে এখানে কত ভোল্টেজ এটা আমি বের করতে পারবো। সো এই ভিএম দুটো যোগ হয়ে এইটার সমান হয়, এখানে ভোল্টেজ তখন কত হয়? 2 VM হয়। সো এই কারণে এই দেখো এই 2 VM মার্কে আছে, ঠিক আছে? এটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। আর এই ফুল ওয়েভের জন্য, এই ফুল ওয়েভ সার্কিটের জন্য তোমার পিক ইনভার্স ভোল্টেজ কি? তোমার পজিটিভ সাইকেলে এদিক দিয়ে ফ্লো করে না, তো এই দুইটা ডায়োড হচ্ছে অফ, রাইট? সো এইখানে আর এইখানে হচ্ছে সার্কিট ওপেন হয়ে যাচ্ছে। তাহলে ওই পয়েন্টে তোমার ভোল্টেজ কত ওইটা মাপতে হবে তোমাকে। সো ওই আবার কেভিএল ইউজ করতে হবে, কেভিএল ইউজ করে তোমাকে ওই পিক ইনভার্স ভোল্টেজ মাপতে হবে। দেখবা যে ওখানে ভোল্টেজ তুমি ইকুয়াল টু ভিএম পাবা, ঠিক আছে? সো ভিএম ভোল্টেজ আসে। এইভাবে মনে হয় বুঝতে একটু সুবিধা হয়েছে। হ্যাঁ, এভাবে বুঝতে সুবিধা, এরকম ভাবেই করছিলাম। হ্যাঁ, এভাবে বুঝতে একটু সুবিধা হয়। তো দেখাও, এখানে দেখাই পজিটিভ সাইকেল তুমি যখন এদিক দিয়ে দিচ্ছ, সো এদিক দিয়ে কন্ডাক্ট করছে, করে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিকে আসতেছে। তাহলে এখানে ওপেন সার্কিট, এখানে ওপেন সার্কিট, তাই না? তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত কিভাবে বের করবো? এখানে একটা লুপ চালাও, এখানে যদি একটা লুপ চালাও, এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে? তো দেখো এইখানের ভোল্টেজ আসছে ভিএম, ঠিক আছে? আর সাপ্লাইয়ের ভোল্টেজ দিচ্ছ তুমি ভিএম। সো এটাকে নালিফাই করে দিচ্ছে, ডায়োডের অ্যাক্রসে তো কোনো ভোল্টেজ নাই, তাই না? তো সাপ্লাই ভোল্টেজের কথা বাদ দাও, এখানের ভোল্টেজ এটা ওপেন না, সো এখানের ভোল্টেজ ধরলাম আমি পিক ইনভার্স ভোল্টেজ। সো এই ভোল্টেজ প্লাস এখানের ভোল্টেজ প্লাস এখানের ভোল্টেজ, এখানের ভোল্টেজ হচ্ছে 0, শর্ট সার্কিট হয়ে গেল। এখানের ভোল্টেজ হচ্ছে ভিএম, মানে ম্যাক্সিমাম সাপ্লাই যেটা দিচ্ছ ওইটাই। তাহলে এই ভোল্টেজটা শুড বি ইকুয়াল টু এই ভোল্টেজটা। তুমি যদি এগুলোর সাম ইকুয়াল টু 0 করো, তাহলে এখানে যে ভোল্টেজ হবে এটাই এই ভোল্টেজটা হবে। সো এখানে তো ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম, তার মানে পিক ইনভার্স ভোল্টেজ কত? ভিএম। সো এইটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য পিক ইনভার্স ভোল্টেজ আসে ভিএম। দেখো এই যে ওইখানে দিচ্ছে নিচে ওই ভিএম মার্ক করে দিচ্ছে, ঠিক আছে? পিক ইনভার্স ভোল্টেজ, কিন্তু ওইটার জন্য করছিল 2 VM, তাই না? সো এটাই হচ্ছে ডিফারেন্স। এখন দেখো এখানে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে এই সেন্টার ট্র্যাপ আর ব্রিজ রেকটিফায়ারের। সো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের অ্যাডভান্টেজগুলো কি? এখানে মাত্র 2টা ডায়োড ইউজ করতে হয়, আর
ভেরি সিম্পল সার্কিট, তাই না? কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, লিমিটেড লো পাওয়ার সাপ্লাই, লেস দ্যান 100 ওয়াট। সো এর বেশি আমি এটা ইউজ করতে পারবো না, নষ্ট হয়ে যাবে 100 ওয়াটের বেশি। সো এটার লিমিটেড পাওয়ার সাপ্লাই পর্যন্ত, হ্যাঁ, এটার লিমিটেশন এইখানে। তারপর এই সেন্টার ট্যাপে কি হয়, রিপল ওয়েভ ফর্ম প্রডিউস হয় আউটপুটে, তাই না? রিপল হয়, হারমোনিক্স প্রডিউস হয়। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তোমার যখন টুয়াইস দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেহেতু রিপল তোমার পরপর বেড়ে যাচ্ছে, সো ফ্রিকোয়েন্সি ডাবল ফ্রিকোয়েন্সিতে রিপলগুলো হয়, হ্যাঁ। সো এটা একটা মানে অ্যাডভান্টেজ। রিপল ফ্রিকোয়েন্সি ইজ টুয়াইস দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। বেসিক্যালি ফ্রিকোয়েন্সির দিক থেকে এটা একটা অ্যাডভান্টেজ, মানে যেই ফ্রিকোয়েন্সি তুমি ইনপুটে দিচ্ছ তার থেকে ডাবল ফ্রিকোয়েন্সি তুমি আউটপুটে পাচ্ছ। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি, ইনক্রিজ কস্ট অফ দ্য সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এটার কস্ট বেড়ে যায়, ঠিক আছে, সেন্টার ট্যাপে। তারপরে কি, সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের দাম অনেক বেশি নর্মাল ট্রান্সফরমারের থেকে। তারপরে দেখো, প্রোভাইডস অ্যান ইলেকট্রিক্যাল আইসোলেশন। সো এখানে ইলেকট্রিক্যাল আইসোলেশন প্রডিউস হয়, এটা একটা ভালো দিক, অ্যাডভান্টেজ সেন্টার ট্যাপের। আর এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিসি কারেন্ট flowing through each side of the secondary will increase the transformer cost and size. So এখানে বেসিক্যালি সেন্টার ট্যাপ ইউজ করলে কস্ট আর সাইজ এই দুটাই তোমার বেড়ে যায়, এটা হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজ। আর ব্রিজ রেকটিফায়ারের কি অ্যাডভান্টেজ, সুইটেবল ফর ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন আপ টু 100 কিলোওয়াট। তোমার ওইটার যেমন ছিল 100 ওয়াট পর্যন্ত, এটা কিলোওয়াট রেঞ্জে তুমি এই ব্রিজ রেকটিফায়ার ইউজ করতে পারবে, ঠিক আছে। তারপরে এটা রিপল ফ্রিকোয়েন্সিও টুয়াইস দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সো এখানেও রিপল ফ্রিকোয়েন্সি ওই টুয়াইসই পাবো সেন্টার ট্যাপের মতো, হ্যাঁ। আবার আরেকটা অ্যাডভান্টেজ কি, সিম্পল টু ইউজ ইন কমার্শিয়াল অ্যাভেলেবল ইউনিটস। সো কমার্শিয়াল অ্যাভেলেবল ইউনিটসেও এটা ইউজ করাটা সিম্পল। সো ব্রিজ রেকটিফায়ারের এই অ্যাডভান্টেজ। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি, the load cannot be grounded without an input side transformer. So input side transformer ছাড়া তুমি এই লোডটাকে গ্রাউন্ড করতে পারবে না, ঠিক আছে। তারপর আরেকটা কি, although an input side transformer is not needed for the operation of the rectifier, one is normally connected to isolate the load electrically from the supply, ঠিক আছে। সো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সো ইনপুট সাইডে এটা যদিও তোমার আউটপুট সাইডে তোমার রেকটিফায়ারের অপারেশন ঠিক থাকে, কিন্তু ইনপুট সাইডে তোমার এটাকে গ্রাউন্ড করতে হয়, ওকে। সো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মানে সেন্টার ট্যাপ অ্যান্ড ফুল ব্রিজ রেকটিফায়ার সার্কিটস। তো তারপরে এখানে একটা অঙ্ক আছে, কটা বাজে? সময় শেষ তো, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করবো।